আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা এমন একটা কথা আজকে আমরা শুনবো, যেটা বলতে পারেন আমাদের জীবনটা যে বাস্তবে কেমন হওয়া উচিত, আর তা শ্রী শ্রী ঠাকুর বাস্তবে যে কতদিন আগেই যে তিনি বলে দিয়েছেন, এমনই একটা কথা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব, যা আমাদের জীবনটাকে আরো সুন্দর এবং আরো মিষ্টি ও মধুর করে তুলতে পারে। এবং তার সাথে আপনারা যে লেখাটি দেখেছেন, যেটা দেখেই ভিডিওতে এসছেন, সেটাতে আলোচনায় থাকবেই, সেটা আলোচনার শেষের দিকেই আপনারা জানতে পারবেন। আর যদি আপনারা শুধু সেই কথাটুকুই যদি শুনতে চান, তাহলে আপনারা বাদবাকি যে কথাগুলি আছে সেই তার বলা সে কথাগুলি, সেগুলো এখন যদি না চান শুনতে, তাহলে আপনারা স্কিপও করে যেতে পারেন, পরবর্তীতে আপনারা এসে আবার শুনে নিতে পারেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। সুসম্পর্ক আমাদের জীবনটাকে বাস্তবে যে সুখী করে তোলে, এ কথা শ্রী শ্রী ঠাকুর বহু আগেই বলে গেছেন। অর্থাৎ তিনি যখন সশরীরে এসেছিলেন, তখন তিনি যা যা বলেছেন তার মধ্যে থেকে এই একটা কথা তিনি কিন্তু বলেছেন। তাই বলে গেছেন মানে বলে দিয়ে কোথাও চলে যাননি, তিনি আছেন তো আমাদের মধ্যেই। আরও যদি আমি ক্ষুদ্র এসে দেখি, তাহলে আমি আগে তাকে সবচেয়ে প্রথম কোথায় খুঁজবো? তিনি আছেন আমার মধ্যেই। আচার্যদেব তাই আমাকে বলছেন না যে আগে ঠাকুরকে খোঁজো তোমার নিজের মধ্যে, তার কারণ তিনি তোমার মধ্যেই উপস্থিত আছেন, কিন্তু তুমি তা অনুভব করতে পারছো না বলে তুমি তাকে কখনো বলছো তিনি ওখানে আছেন, তিনি সেখানে আছেন, দিয়ে সেখানে দৌড়াচ্ছ আর ওখানে দৌড়াচ্ছ। ঠাকুর আছেন তোমার মধ্যে, তাই সেটাকে অনুভব করো, সেইটাকে জাগিয়ে তুলতে হলে যা যা করণীয় সেইটাই তোমায় এবারে করতে হবে। তাই ঠাকুর এই যে কথাটা যে বলেছেন, এই যে একটা সুসম্পর্ক যে বাস্তবে কতটাই না জীবনে যে প্রয়োজন, কথাটা এই কারণেই বলা। দেখবেন আমাদের পরিবারের মধ্যে যখনই একটু বলতে পারেন কথার এদিক ওদিক হয়, যখনই বলতে পারেন পরিবারের মধ্যে পরিবেশটা যখন একটু প্রতিকূলজনক হয়, তখন আমাদের মন কিন্তু ভালো থাকে না। কেন ভালো থাকে না? ভালো না থাকার কারণটাই হলো কি না, বাড়িতে সেই অশান্তি, সেই ঝামেলা, যার ফলে দুটো মানুষের মধ্যে সেই যে মনের যে একটা অমিল ঘটছে, যার ফলেই সেই সম্পর্কের মধ্যে যে একটা বাধা আসছে। সম্পর্ক যেরকম ইচ্ছে হতে পারে, এখানে সম্পর্ক বলতে যে শুধু স্বামী স্ত্রী মোটেই না। এখানে সম্পর্ক বলতে একটা পিতার সাথে তার পুত্রের, মায়ের সাথে তার ছেলের, ছেলের সাথে হয়তো দেখা যাবে দুই ছেলে, সেই দুই ছেলের মধ্যে ভাই ভাইয়ের, দেখা যাবে হয়তো ভাই বোনের মধ্যে, কারো না কারোর সাথে, মানে একটা মানুষের সাথে আরেকজনের যত রকম সম্পর্ক হতে পারে, সে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমি লক্ষ্য করে দেখি, তাহলে কি না সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমার জীবনে যতটুকু আমি পাই, যতটুকু আমি অনুভব করি এবং যতটুকু সেও পায় আর যতটুকু সে অনুভব করে, যখনই এই দুটির মধ্যে একটু সংঘাত তৈরি হয়, একটু বলতে পারেন যেই একটু ধাক্কাধাক্কি হয়, তখনই আমাদের মন মেজাজটা ভালো থাকে না। তাই তখন সেই সুসম্পর্কটা একটা এমনই সম্পর্কে পরিণত হয় যেন মনে হয় জীবনের শত্রুই বাকি ছিল। দেখবেন এমন কিছু কিছু সময় হয়ে যায় না? এই কারণেই ঠাকুর বলেছেন যে একটা সুসম্পর্ক বাস্তবে যে কতটা আমাকে সুখী করে তুলতে পারে আর পারে না। এই কারণেই কথাটা বলা। তার কারণ দেখবেন এগুলো শ্রী শ্রী ঠাকুর
স্বতঃস্ফূর্তভাবে যখন ঠাকুর বিভিন্ন কথা বলতেন, ঠাকুর যখন বিভিন্ন বাণী দিতেন, তার মুখ থেকে অনর্গল বেরোতো। আমরা যদি ঠাকুরের বিভিন্ন বাণী পড়ি, দেখবেন চলার সাথেই, নিষ্ঠা বিধায়না, যদি এই ধরনের বই পড়া যায়, পথের কড়ি, নানান রকম বই, এমনকি একদম প্রাইমারিলি যদি আমরা দেখি, যে বইটা আমাদের দীক্ষা নেওয়ার পরেই যেটা আমরা শুনে থাকি, তা ছিল কি ঠাকুরের লেখা সত্যানুসরণ। তো তার শ্রীহস্ত লিখিত গ্রন্থ আমরা যখন নিয়ে হয়, সেক্ষেত্রে আমরা কি দেখি না, সেখানেও ঠাকুর অনর্গল এমন কিছু কথা বলেছেন, যেখানে জীবনটা কখন সুখী হতে পারে, কখন জীবনে দুঃখ আসতে পারে, কখন একটা মানুষ দুঃখী হয় আর কখন সুখী হয়, সেখানে ঠাকুর বেসিক যতটুকু চাই ঠাকুর সেখানেও বলে দিয়েছেন। ঠাকুর একটা জায়গাতেও তাই বাদ দিচ্ছেন না। তাহলে এই কথাগুলি বাস্তবে আমাদের জীবনে কিন্তু খুবই একটা নর্মাল বিষয়, কিন্তু এই জিনিসটা আমরা জানি বাস্তবে। আমরা হয়তো একটা ইউনিভার্সিটির নাম শুনে থাকতে পারি, হার্ভার্ড ইউনিভার্সিটি। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ঠাকুরের কথা বলার সময় একদিন বিভিন্ন কথা আলোচনা করছিলেন ফিলান্থ্রপির সম্মুখস্থ নাট্যমণ্ডপে বসেই। সেখানে তিনি যেমন প্রতিনিয়ত যারা যারা যান, নিবেদন আমরা যে করি, সেই নিবেদনের মাধ্যমেই তিনি যে আমাদের জন্য দয়া করে যে এত কথা বলেন, তারই মধ্যে নিবেদন একটা এইরকমই হয়, যার ফলে তিনি এই কথাটা তিনি তখন বলেন যে 83 বছর ধরে, 83 ইয়ার্স ধরে হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করেছে, রিসার্চ করে এতদিনে সে বলেছে একটা কথা, অথচ 83 বছর ধরে সে লেগে আছে। তা কি না, তা ছিল এই বাক্যটা, অর্থাৎ এই রকম একটা কথা সে জানিয়েছে কি না, একটা মানুষ কখন সুখী হতে পারে। সে নিজে বলছে 83 বছর রিসার্চের পর তারা এইটা বুঝতে পেরেছে, এইটা তারা রেজাল্টে পেল কি না, একটা মানুষের জীবন কি না একটা সুসম্পর্কের মাধ্যমে সুখী হবার পথ খুঁজে পায়। তাই একটা সুসম্পর্ক তাকে সুখী করে তোলে। আচার্যদেব যখন এই কথাটি বলছেন, তৎক্ষণাৎ তিনি তখন দিয়ে বলছেন যে, আর এই কথাটা শ্রী ঠাকুর কবে বলে গেছেন, কতদিন তিনি বলে দিয়েছেন এই কথা, অথচ তারা 83 বছর ধরে শুধু এই একটা জিনিসকে রিসার্চ করছে, রিসার্চ করে 83 বছরের পরে এইটা পেল। মানে এটা খুব একটা বেশি দিন হয়েছে তা না, কিন্তু শ্রী ঠাকুর এক লহমায় তিনি পুরো জীবন দেখিয়ে দিলেন, যেখানে একটা জীবনে একটা সম্পর্ক যে বাস্তবে কতটুকু যে তার প্রাধান্য আছে, কতটুকু যে তার ইম্পর্টেন্স আছে, তা ঠাকুর অনর্গল হাজার হাজার বাণীর মাধ্যমে ঠাকুর একদম পুরো উদাহরণের মতন দাঁড় করিয়ে দিলেন, তাই না? এই কারণেই জীবনে কেন তাকে ধরা চাই, এইগুলো না একটা হচ্ছে হলো বলতে পারেন পয়েন্ট, যেখানে বোঝা যায় যে বাস্তবে ঠাকুরকে ধরে আমি যে জিনিসটা আজকে পাচ্ছি, সেই জিনিসটাই ইন দ্য ফিউচার কি করছে না, সেটাই কোনো না কোনো রিসার্চের মাধ্যমে সেগুলিকে পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি লজিক্যালি একটা জিনিস ভাবি যে আমার কাছে 10 বছরের পর পাওয়া একটা জিনিস যদি 10 বছরের আগেই আমি সেটা বুঝে গিয়ে সেটাকে যদি আমি ইউটিলাইজ করি, যদি সেই রকম মাফিক আমি জীবনে পেয়ে যদি ওটাকে কাজে লাগাই, তাহলে লাভবানটা কে হবে? যে 10 বছর আগে পেয়ে গেছে, নাকি যে 10 বছর পরে রিসার্চ করে তারপরে কি পেল? তার কারণ ঠাকুরের প্রত্যেকটা কথা তিনি যা যা বলেছেন সেটা তার অবাস্তব কিছু না। কেন অবাস্তব না? তার কারণ ঠাকুর নিজেই একটা জায়গায় বলছেন যে আমি যা করেছি, আমি যা বলেছি তা সম্পূর্ণ ছিল আমার নিজের জীবনের অনুভূতির উপর দাঁড়িয়ে। এমনকি এই যে ঠাকুরের যে সত্যানুসরণ যে বই, ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয়, ঠাকুর আপনি যে বই যে লিখেছেন, তখন আপনি বই কি করে লিখে দিলেন? তখন আপনার যে বয়স,
সেই বয়সে পুরো একটা বই এইরকম কথায় ভরা। তখন ঠাকুর বলেছিলেন কি জানেন? ঠাকুর তখন বলেছিলেন, আমার জীবনে যা আমার অনুভূতি, আমি অনুভূতির উপর দাঁড়িয়েই এই প্রত্যেকটা কথা লিখেছি। তখন শ্রী ঠাকুরকে যিনি এই জিজ্ঞাসাটা করেছিলেন, তিনি পুনরায় আরেকবার জিজ্ঞাসা করেন, ঠাকুর আপনার জীবনে এই বয়সে কি এমন অনুভূতি হয়ে গেল যে আপনি একটা বই লিখে দিতে পারলেন? তা হচ্ছে একটা আবার জীবনকে নিয়ে, যে প্রত্যেকটা মানুষের জীবন যে কেমন হওয়া উচিত তা আপনার এই বয়সে কি করে রিয়েলাইজেশন আপনার হয়ে যেতে পারে? তখন শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি আমার জীবনের প্রত্যেকটা অনুভূতি যেখানে যা পেয়েছি তাই লিখেছি। তাছাড়া আমার এই অনুভূতির মধ্যেই আমি সব সময় যে জিনিসটাই আমি ধরেছি তা হচ্ছিল আমি আমার মায়ের চারিপাশে চারিদিকে চক্রবৃদ্ধির মতন ঘুরতাম। আমি মাকে ছাড়া আমি জীবনে কোনো কিছু আমি বুঝতাম না, যার ফলে সেটাই আমায় শিখিয়ে দিয়েছে যে পৃথিবীতে বাঁচতে গেলে একটা জীবন, সেই জীবনটা যে কেমন হওয়া প্রয়োজন। তাই এই দুটো জিনিসের উপর দাঁড়িয়েই আমার এই লেখা। তাই ঠাকুর একদিন বলছেন না যে আমি পুঁথিগত বিদ্যা বই পড়ে আমি সেই বিদ্যা যতটুকু না আমি বুঝি, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি যা বুঝেছি সেটাকে আমি আগে ফলো করি। তার কারণ যে কোনো মানুষকে যদি একটা কথা জিজ্ঞাসা করা হয় যে তুমি যে জিনিসটা বইতে পড়েছো, ধরো তোমার জীবনে তার উল্টোটা ঘটছে, তুমি কোনটাকে মানবে? তোমার বইয়ে পড়া লেখাটাকে মানবে নাকি তোমার জীবনে যা ঘটছে তুমি ওইটাকে মানবে? সে বলবে আমার জীবনে যা ঘটছে। তার কারণ বইয়ে পড়ার জিনিসটা সেটা এমনই একটা কিছু যেটা সে নিজের লাইফে এক্সপিরিয়েন্স করতে পারছে না, কিন্তু নিজের লাইফে যা ঘটছে সেটাকে সে তার জীবনে কোনোদিন ভুলবে না। কেন? ওটাতে জীবনে ঘটা মর্মে মর্মে ও সেটাকে লিভিয়েছে, বুঝেছে যে কি হয় সেই জিনিস। এই কারণেই ঠাকুরের প্রত্যেকটা কথা এই অনুভূতির উপর দাঁড়িয়ে। আর এই যে সুসম্পর্ক, বাস্তবে এই সুসম্পর্কে শুরু কোথায় হয়? শুরু হয় বাস্তবে তাকে ধরেই, শঙ্খটা বাজে সেখানেই, না হলে বাদ বাকি কোনো সম্পর্কই কিন্তু ঠিক থাকবে না, কোনো সম্পর্কেই না। কিছুদিন আগে একজন আমাদের বাড়িতে এসছেন। বাড়িতে যখন তিনি আসেন বিভিন্ন কথা আলোচনা হচ্ছিল, যেমন ঠাকুরের কথা আলোচনা হয় সেরকমই কিছু কথা, যেমন একে অপরের বাড়ি গেলে যেমন আলোচনা হয় ঠিক সেরকম কিছু কথা। তিনি শ্রী ঠাকুরের দীক্ষিত নন, নন ইনিশিয়েটেড। এবারে তিনি বিভিন্ন কথা বলছিলেন, তার মধ্যে থেকে তিনি একটা কথা বলেন যে আজকাল বাবা যা ঘটছে, যেন বিশেষ করে তিনি এই সম্পর্ক নিয়েই একটা কথাই বললেন যে বিয়ের পর ছেলেদের আর যেন ছেলেদের উপর জোর থাকে না, যেন মনে হয় বউটা চলে আসার পর যেন আমার তার উপর অধিকারটা কমে গেছে, তাই না? এমনকি ছেলেকে আমাকে বোঝাতে হচ্ছে কি না বাবা বউয়ের কথাও একটু শুনবি। যখন আমি এই কথাটা শুনতে পাই তখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম, যিনি বাড়িতে এসেছিলেন তিনি যখন বলছিলেন, তার কথার শেষ হতে না হতেই তখন আমি তাকে বলি যে বাস্তবে তার মানে এটা ছিল ভয় পাওয়া জায়গা। সেই সম্পর্কটা বাস্তবে একটা সুসম্পর্কই না, হতেই পারে না। তার কারণ যেখানে একটা সম্পর্ক রচনা করতে গিয়ে ভয়ভীত হয়ে থাকতে হয়, মানে ভয় মানে এমন ভয় যে মানুষ হওয়ার জন্য ভয় না, মানে কথা বলার জন্য, অধিকারত্ব ছিনে যাচ্ছে কি না একটা মা তার ছেলের সাথে কথা বলতে পারবে না এমন ভয়, তাই বউয়ের কথা শুনতে হবে, নাহলে কি বউ পালিয়ে যাবে, সেই ভয়ই না বউয়ের কথা শুনতে হবে মুখ থেকে বেরোচ্ছে। তার মানে বাস্তবে সেই সম্পর্কটা কতদিন টিকবে তার যথেষ্ট সন্দেহ কর আছে, যথেষ্ট সন্দেহ কর। তাহলে সেসব ক্ষেত্রে
কি করে একটা সংসার জীবন সুখী হতে পারে? কখনো সে সংসার জীবন সুখী হতেই পারবে না। আর কেন হতে পারবে না? তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে হলো এইরকম ভয়ভীত অবস্থা, একে অপরের মধ্যেই তা কাজ করছে। ছেলের সাথে মায়ের মধ্যে সেখানে যেমন, ছেলের সাথে তার স্ত্রীর মধ্যে সেখানে যেমন, সেই মায়ের সাথে ছেলের বউয়ের মধ্যেও সেই ভয়, শুধু ভয় আর ভয়, যার ফলে কেউ আনন্দে হেসে দুটো কথাও বলতে পারবে না। কেন? যদি কোথাও খারাপ ভেবে নেয়, যদি কোথাও এটা করে নেয়, যদি কোথাও সেটা করে নেয়। তার মানে এতটাই কি না পার্সোনালিটির অভাব, ব্যক্তিত্বের অভাব। এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন, শ্রী ঠাকুর দেখবেন ঠাকুরের যে বহু বাণী আছে, সেই বাণীর মধ্যে ঠাকুর একটা জায়গায় বলেননি যে স্বামীর যদি তার আদর্শের প্রতি যদি নিষ্ঠা এবং আনুগত্য কৃতি সম্পর্ক যদি না থাকে, অর্থাৎ স্বামী যদি একাদর্শ পরায়ণ যদি না হয়, সে যদি বহুনৈষ্ঠিক হয় এবং বহুমুখীনতায় যদি স্বামী থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তাকে অনুসরণ করে সেই রকম হয়ে উঠবে। আর সেক্ষেত্রেই বাস্তবে এইরকম গল্প ঘটে। আমি তখন যিনি এসেছিলেন তখন তাকে বলি যে বাস্তবে এইরকমটা তো আমার তো মনে হয় না কোথাও। তার কারণ আমি আমার ঠাকুরকে ধরে যা বুঝেছি, আমি দেখি যে বাস্তবে একটা মেয়েকে যখন আমি নিয়ে আসছি নিজের বাড়িতে, বিবাহের পরে যখন একটা মেয়ে নিজের বাড়িতে আসছে, সবচাইতে প্রথমে তাকে সেই পরিবেশটা দেওয়া চাই যে পরিবেশটা সে তার বাপের বাড়িতে এতদিন ধরে পেয়ে এসছে। তার কারণ সেই পরিবেশটা সে যদি না পায়, সেক্ষেত্রে সে তখন চাপা পড়ে যাবে। আর সেই চাপা যত পড়বে ততটাই তার মনের গল্প কিন্তু আরো স্তব্ধ হয়ে যাবে। আর মন যতটা না স্তব্ধ হবে, তার চাইতে বেশি ফিউচারে তার কিন্তু এফেক্টটাও পড়বে। ফিউচারে সেটা বোঝা যাবে যে কি হলো আর না হলো। তাই গল্পটাকে এমন করে তৈরি করা চাই যেন বাস্তবে সেই মেয়েটা যে আসছে, সে যেন তার সত্তাটাকে যেন সে তার শ্বশুর বাড়িতেও যাতে ফিল এমনই করে যে আমি এখানে এসেও আমি সেই রকম ভালোবাসা, সেই রকম আমি টানটা পাচ্ছি যেরকমটা আমি আমার বাবার বাড়িতেও পাচ্ছিলাম। আর স্বামীর সাথে সে কতদিন থাকবে জানেন? স্বামীর সাথে একটা স্ত্রী তখনই একটা সময় দীর্ঘ বছর ধরে একটা সম্পর্ক টিকতে পারে যখন সে তার স্বামীর কাছ থেকে যখন এমন ভাব পায়, যখন আচরণ আর ব্যবহার পায় যেখানে সে তার জীবনটাকে তার স্বামীর মধ্যে খুঁজে পাচ্ছে, তখনই সেই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, কেউ এসে পারবে না টলাতে। আর এটা একমাত্র তখনই সম্ভব যখন সেই স্বামীর ব্যক্তিত্ব থাকবে। ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে কি, ওই যে ঠাকুরে বানিয়েছে না, মেয়ে মুখ নেংটে পুরুষ মেলি ফ্যানচাটা, ওই সব জিনিস যদি থাকে তাহলে বিবাহ না করাই ঢের ভালো। তার কারণ সেক্ষেত্রে ব্যক্তিত্বটা যাকে নিয়ে রচনা করা চাই তাকে নিয়ে নেই, ব্যক্তিত্ব আলাদা কিছু জিনিসকে নিয়েই আছে। তাই সেই সব ক্ষেত্রে খুবই সাবধান থাকা চাই। তার কারণ সেই ক্ষেত্রে বিবাহ কি করতে পারে, নিজের জীবনটাকে যেমন ধূলিসাৎ করবে, মেয়ের জীবনটাকে ধূলিসাৎ করবে। যাকে বলতে পারেন বিয়ে করে নিয়েও আসা হয়েছে, তার জীবনটাও যাবে জলাঞ্জলিতে। সেসব ক্ষেত্রে রেহাই আগেই থাকা ভালো। এই কারণেই সম্পর্ক যে কেন ঠিক থাকা চাই। আর এইসব কখন হবে, কখন এগুলো বোঝা যাবে? যখন জীবনে আমি তাকে ধরবো, দিলেই তো বুঝতে পারবো। শ্রী ঠাকুর আর শ্রী বড়মার জীবন যদি আমরা দেখি, তাহলে সে জীবনের যদি এখন ঘটনাগুলি আমরা শুনি না, তাহলে মনে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা এতদিন কি বা শুনেছি, কি বা জানি। তখন আমি তাকে তখন দিয়ে বলছি যে আমার তো এসব কথা মনে তো হয় না। আমার তো মনে হয় বাস্তবে স্ত্রী যখন আসবে
তখন মায়ের সাথেই তার ভাব স্বামীরই কর্তব্য হচ্ছিল এমন করে দেওয়া যায় যেন মার মেয়ে, মার বৌমা না, মা আর মেয়ে দিলেই সে তখন তার মনটা খুলে বাঁচতে পারবে। আর এই জিনিস আমরা যদি দেখি তাহলে শ্রী বড় মা ঠিক তিনি তার জীবনে যেমনটা করে দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের পিতা, শ্রী শ্রী ঠাকুরের মা অর্থাৎ পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী, তাদের সাথে শ্রী শ্রী বড়মার যদি আমরা দেখি, যেমন শ্রী শ্রী বড়মার সাথে কর্তামা, আমরা যদি সে ঘটনাগুলো শুনি না তাহলে মনে হবে কি আমরা জানি আর কি আমরা এখন দেখছি। বাস্তবে সেই জীবন আলাদাই গল্প। ঠাকুরকে ভালোবেসে শ্রী শ্রী বড়মা একদিন বলছেন না, আমার জীবনটা আমি ঠাকুরের জন্য পুরো করে দিয়েছি। এমনকি শ্রী শ্রী বড়মাকে, শ্রী শ্রী বড়মার কালকে তো তিরোধান তিথি, সেটা নিয়েও বলছি। তার আগে একটা কথা মনে পড়লো এই প্রসঙ্গেই, কালকে তো শ্রী শ্রী বড়মা যেহেতু তিরোধান তিথি, একদিন শ্রী শ্রী বড়মার সাথে বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে। সে কথা প্রসঙ্গে তিনি একদিন বলছেন যে আমি ঠাকুরকে ছেড়ে আমি আগে কখনোই যেতে পারবো না, তার কারণ আমি যদি চলে যাই ঠাকুরের কষ্ট হবে। তারপরেই একদিন তিনি বলছেন যে আমার বর্ষাতেই জন্ম, আমার বর্ষাতেই বিবাহ, আমি বর্ষাতেই যাব। আর শ্রী শ্রী বড়মার তিরোধান বাস্তবে এই বৃষ্টির কালেই হয়েছিল, তার কারণ তিনি সেটা ডিসাইড করে নিয়েছিলেন। এমনি এমনি তো শ্রী শ্রী বড়মাতা কেউ তো না, যে সে মানুষ তো আর না। শ্রী শ্রী ঠাকুরের নারী রূপী হচ্ছেন শ্রী শ্রী বড়মা। ঠাকুর নিজেই শুধু নারী রূপে লীলা করেছেন। যাই হোক, যে প্রসঙ্গটা এবারে এখানে আসার কথা তা হচ্ছে যেহেতু তিরোধান তিথি হবিষ্যান্ন নিয়ে, আগামীকাল আপনারা যে টাইমিংটা দেখেছেন যে 9:16 থেকে 1:44, এটা হচ্ছিল একটা অন অ্যান্ড অ্যাভারেজ টাইম। সেটা হচ্ছিল হবিষ্যান্ন গ্রহণের সময়। দেখবেন মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করাই বিধি, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এবারে টু দি পয়েন্ট ঘড়ির কাঁটা ধরে বসাটা সব ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। কে হয়তো চাকরি সূত্রে আগে বেরিয়ে যেতে হচ্ছে, কাউকে হয়তো দেরিতে যেতে হচ্ছে, কিংবা এদিক ওদিক নানা রকম বহু কাজও থাকতে পারে। তাই এসব ক্ষেত্রে কি বা করা যায়, তাই না? তাই একটা অন অ্যান্ড অ্যাভারেজ এই যে একটা টাইম, সেটা যে আপনারা দেখতে পাচ্ছেন, বাস্তবে মধ্যাহ্নের এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করার চেষ্টা করেছি। তাই যতটুকু সম্ভব এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট দিয়েছি আপনাদের, যে এর মধ্যেই হবিষ্যান্ন আমরা সাধারণত গ্রহণ করে থাকি। এবারে সময় মাফিক মধ্যাহ্ন অনুসারে যতটুকু অ্যাকুরেটলি করা যায় সেটা ততটাই ভালো হয়। এটা তাই আপনাদের জানিয়ে রাখলাম। যারা যারা জানেন না আপনারাও চেষ্টা করবেন তাদেরকে এটা জানানোর জন্য। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।